তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গো। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও। আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু। আমিরাত থেকে ফেরা 626 জনের ভিসা নবায়নের চেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের আধার কার্ড ছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড জিমনের। চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যবহার করতে অ্যাপস। নজরদারিতে থাকা ভেস্তে যায় ভারতে পালানো পরিকল্পনা। এবং শীত কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা। পাবনার পরিত্যক্ত টয়লেটে ট্যাঙ্কে মিলল মরদেহ। কক্সবাজার রুখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আবারও এনসিপি নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোলাপগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এই ঘটনায় নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। হামলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে। তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। মার্কিন প্রেসিডেন্টের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন। এছাড়াও 3 দিনের সফরে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার কয়েকজন সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূতের। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর বরাতে এক ফেসবুক পোস্টে বলা হয়, এ সফর ঢাকা ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করবে। আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে 2 দেশ সম্মত। এদিকে বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করছে অভিযোগ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অভিবাসনে প্রতারণা ঠেকাতে এজেন্সিগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এমন অবস্থার মধ্যে সুখবর মিলছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেয়ার ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে 2 দেশ সম্মত হয়েছে জানিয়ে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু হবে আগস্টের শেষ নাগাদ। নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকরা আসা শুরু করবেন। এদিকে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো অনলাইন কমপ্লেন্ট ম্যানেজমেন্ট মডিউল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করবে সরকার। সহায়তা দেওয়া হবে প্রতারিত শ্রমিকদেরও। যারা অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। বিদেশে নতুন নতুন শ্রমবাজার খোলার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তৎপরতা দেখালেও গেল 6 মাসে কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। বাট আমি মনে করি এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে অন্তত 626 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য জানিয়ে সরকার বলছে, তাদের ভিসা নবায়নের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু হচ্ছে হটলাইন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজনে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হবে আইন মন্ত্রণালয়।
আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসা 5,000 বাংলাদেশির ভিসা কোনো নোটিশ ছাড়াই বাতিল হয়েছে এমন খবর আসে গণমাধ্যমে। এতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিষয়টি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সরকার। বৈঠক শেষে 5,000 প্রবাসীর ভিসা বাতিলের তথ্য সঠিক নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এর সংখ্যা 626 জন। এর মধ্যে 417 জনের ভিসা রিভিউ করতে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান ভিসা জটিলতায় ভুক্তভোগীদের জন্য দেশে এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি হটলাইন সেবা চালু করবে সরকার। একই সঙ্গে বিদেশগামীদের আইন বহির্ভূত পথে না যাওয়ার আহ্বান জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। শামা ওবায়েদ জানান ভুয়া তথ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন হলে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের সে দেশের আইন মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান তিনি। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে, তারা ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এদিকে মিয়ানমারে আটক 27 জন বাংলাদেশিকে শনাক্ত করেছে সরকার। তাদের নিরাপদে ফেরাতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শীত কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা, পাবনার পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কে মিলল তার মরদেহ। এদিকে কক্সবাজার উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়াও খুলনার হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার লেক থেকে মাদ্রাসার ছাত্রের মরদেহ করা হয়েছে উদ্ধার। পুলিশ ও স্থানীয়রা জানান পাবনার আটঘরিয়া থানার গৃহবধূ গীতারানী নিজ বাড়িতে একাই থাকতেন। বুধবার রাত ৩টার দিকে শীত কেটে ঘরের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় গীতারানী টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুম করতে মরদেহ বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে দেয় হত্যাকারীরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল 11টার দিকে টয়লেটের ট্যাঙ্কিতে গীতারানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মোহাম্মদ জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় বুধবার বিকেলে ঘুরতে বের হয় হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার মাদ্রাসা ছাত্র সোয়াইব। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ নেন স্বজনরা। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি লেকে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠায় পুলিশ। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিদেশে ভালো চাকরি ও মোটা বেতনের প্রলোভনে খুলনা অঞ্চলের বাসিন্দাদের মানব পাচারের ফাঁদে ফেলছে সংঘবদ্ধ দালাল চক্র। কেউ নির্যাতন সহ্য করে ফিরছেন, কেউ আবার বছরের পর বছর নিখোঁজ। বিচারের দীর্ঘসূত্রতায় পাচারকারীরা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। করে দেয়, তারপরে ওখানে আমার সেরকমের খাইতে দিত না। সৌদি আরব গেছিলাম দালালের মাধ্যমে। দালাল বলছিল যে ওখানে বাসাবাড়ির কাজ খুব ভালো। সচ্ছল জীবনের আশায় দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ছাড়াই সৌদি আরব যান খুলনার এক নারী। 8 ঘন্টা কাজ ও ভালো বেতনের প্রতিশ্রুতি পেলেও সেখানে পৌঁছে তাকে একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজের পাশাপাশি চলতে থাকে নির্যাতন। অনেক মারধর করতো, নির্যাতনের শিকার হয়ে না
পাইরে তখন আমি পালাইছি। না করতে করতে এক পর্যায়ে আর কি ওরা করলো যে আমাদের এইখান থেকে 25,000 টাকা পাঠাইলে আর বাকি টাকা ওরা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবে। এই নারীর মতো খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের শত শত মানুষ মানব পাচারের শিকার। চাকরি, বিয়ে বা বিদেশে উচ্চ বেতনের লোভে তারা পাচার হচ্ছেন। কিছু কিছু জায়গায় যৌন নির্যাতনও আছে, কথা বলছেন। তারপরে খাবারের কষ্ট, ধরেন বেতন দেয় না। দেশে ফিরে কেউ মামলা করলেও ভয়, সামাজিক চাপ ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনেকেই আইনের আশ্রয় নেন না। এতে দালাল চক্রের অনেক সদস্যই থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। এক্ষেত্রে আইনের সহায়তা পেতে আমাদের আইনাঙ্গ থেকে আমরা আইনজীবীরা, যেমন ব্লাস্ট আছে, সরকারি লিগাল এইড আছে, এখান থেকে আমরা বিনা পয়সায় তাদেরকে সহায়তা করতে পারি। মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, দ্রুত বিচার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এই অপরাধ কমানো কঠিন। আইনের সঠিক ব্যবহার না করা সম্ভব হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। খুলনা বিভাগের 10 জেলায় মানব পাচার আইনে মামলা চলছে 867টি। এর মধ্যে ঝিনাইদহ ও সাতক্ষীরাতেই 5 শতাধিক। খুলনা ট্রাইব্যুনালে রয়েছে আরও শতাধিক মামলা। শুধু আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন সম্পর্কে অজ্ঞতা এবং দালাল চক্রের প্রভাব না কমলে পাচারের এই প্রবণতা আর ততদিন উন্নত জীবনের স্বপ্নে অনেকেই পা বাড়াবেন অজানার পথে, যাদের কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরবেন না। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনার জন্য প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। আগামী বছর থেকে হজ যাত্রীদের খরচ কমাতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী পবিত্র হজ ও ওমরাহ মেলা। এতে অংশ নেয় 143টি এজেন্সি ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার মেলার প্রথম দিনে স্টলগুলোতে ভিড় করেন হজ ও ওমরাহ গমনোচ্ছুরা। এক ছাদের নিচে সব সেবা পেয়ে উচ্ছ্বসিত তারা। আর যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান এজেন্সি সংশ্লিষ্টরা। মেলায় কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি কি অসুবিধা আছে, সশরীরে এসে ওনাদের সঙ্গে যদি ডাইরেক্ট কথাবার্তা বলেন তাহলে অনেক বেশি জানতে পারবেন এবং আপনার আস্থা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। মেলায় যারা বুকিং করবে তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে, হজ এবং ওমরা দুইটার মধ্যেই আছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানান, হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় সৌদি আরবে পাঠানো হবে বাংলাদেশের প্রতিনিধি দল। হাজিদের লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো। বিগত সময়ে যারা সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পিছনে যারা অন্যায়গুলি করেছে তাদের তদন্ত চলমান আছে, তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব যে কেন এই অনিয়মগুলো হয়েছে এবং এত টাকা কেন তারা নিয়েছে। পরে মেলা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুশল বিনিময় করে সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। নাজ মুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। খালি কন্টেইনারের ডাম্পিং প্রবণতা ঠেকাতে অবশেষে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হ্যান্ডেলিংয়ে গতি আনতে সব ধরনের খালি কন্টেইনার বন্দর ও অফ ডকের বাইরে পাঠিয়ে দিতে চায় তারা। প্রতি মাসে জেনারেট হওয়া 60,000-এর বেশি খালি কন্টেইনার নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হবে বন্দর ও অফ ডক। স্বাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর ও অফডকগুলিতে চার্জ তুলনামূলক কম হয় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো এখানে খালি কন্টেনার জমিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে নীরবতা ভেঙে সরব হয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ড টার্মিনালে হ্যান্ডেলিংয়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে এসব কন্টেনার বন্ডেড লাইসেন্স ছাড়া এলাকায় সংরক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। খালি কন্টেনারগুলোতে যেহেতু কোনো পণ্য নেই, এটা যদি বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাওয়া যায় তাহলে ওই স্থানে আমরা আরো অধিক পরিমাণ কন্টেনার আমরা রাখতে পারবো। আমদানিকৃত এলসিএল কন্টেনার আনস্টাফিং সহ 70% ও এলসিএল কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দিতে হয় বলে প্রতিদিনই 2,500 থেকে 3,000 খালি কন্টেনারে স্তূপ জমছে বন্দরের ইয়ার্ডে। জাতীয় রাজস্ব বোর্ড মূলত খালি কন্টেইনার বন্ডেড এরিয়ার বাইরে
সংরক্ষণ করা যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড দিবে। বন্দরে 20 ফুট সাইজের একটি খালি কন্টেনার 7 দিন পর্যন্ত রাখতে গেলে শিপিং এজেন্টকে $6.9 মার্কিন মাসুল গুনতে হয়, আর 40 ফুট কন্টেনারের ক্ষেত্রে এই মাসুল $13.8 মার্কিন। তবে পরবর্তী 7 দিনের জন্য মাসুল হবে দ্বিগুণ। আর বেসরকারি অফডকে 20 ফুটের কন্টেনারের জন্য প্রতিদিন 100 টাকা ও 40 ফুটের কন্টেনার চার্জ 200 টাকা। খালি কন্টেনারকে নন বন্ডেড এরিয়াতে থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে খালি কন্টেনারের যে রেগুলেশনস সেটা কাস্টম হাউস ততটা ভালোভাবে করতে পারবে না। তবে মেন লাইন অপারেটর কিংবা বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলোর দাবি প্রতি মাসে বাংলাদেশে আমদানি পণ্য বোঝাই 1,50,000 থেকে 1,70,000 কন্টেনার আসে বন্দরে। আরও বেশি বেশি লোকেশনে শিফট করা যায় তাহলে পোর্টের কনজেশনটা একটু কমবে। আর সারা পৃথিবীতে তো এটা সমাদৃত যে আইসিডি এবং সিএফএস দুটো আলাদা বিষয়। সদ্য বিদেয় 2025-26 অর্থ বছরে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের জটিলতা এড়িয়ে কার্যকরের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাটা রোগীর সংখ্যা, তাদের বেশিরভাগ চরাঞ্চলের বাসিন্দা। এজন্য চলাচল ও কৃষিকাজে আরও সচেতন হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। এদিকে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বর্ষায় নদীতে পানি বৃদ্ধির কারণে লোকালয়ে বেড়েছে সাপের আনাগোনা, আর এতে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন সাপে কাটা রোগী আসছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বর্ষায় গ্রাম অঞ্চলের মানুষকে রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করা ছাড়াও মাঠে কাজের সময় এবং জেলেদের সচেতন থাকার পরামর্শ পরিবেশ বিশেষজ্ঞদের। সাপে কাটা রোগীর মধ্যে বেশিরভাগই কৃষক, যারা পানিতে কাজ করার সময় সাপের ছোবলে আক্রান্ত হয়েছেন। পাট ঝাঁকাচ্ছিলাম, পাটের হাতার মধ্যে ছোট সাপ ছিল, ওর গায়ে হয়তো সম্ভবত লাগছে আমার হাত। ওই অবস্থায় কামড়ে ঝাঁকি দিয়েছি, ঝাঁকি দেওয়ার সাথে সাথে পট অবস্থায় মাটিতে পড়েছে। পাটের ঝাড়ে বোঝা বাঁধবো, ওই সময় দেখি হাতার ভিতর থেকে একটা গোখরা সাপ বেরোয়। দেখি তার তাৎক্ষণিক হাতের দিকে তাকায়, দেখি যে হাত থেকে রক্ত বেছে এবং জ্বালাতন করতে। সাপে কামড়ালে হাসপাতালে আসবেন, কোনো কবিরাজ টবিরাজ এগুলো চেষ্টা না করে। পরিত্যক্ত জায়গা, এই জায়গাগুলো অবশ্যই সব সময় আমরা সতর্ক অবলম্বন করে চলবে এবং এগুলোকে যখনই ব্যবহার করতে যাব তখন সেই মুহূর্তটা আমাদেরকে দেখে নিতে হবে যে সেখানে কোনো সাপ জাতীয় কোনো জিনিস আছে কিনা। সাপে কাটার পর অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশ কমানো সম্ভব। চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে জানিয়েছেন চিকিৎসক। অ্যান্টিবায়োটিক দিতে হয়, আমরা এই ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো সাধারণত ওয়ার্ডেই দিয়ে থাকি। যে পেশেন্টের সাইন সিমটম থাকে এবং আমাদের মনে হয় যে অ্যান্টিভেনম প্রয়োজন, লক্ষণ দেখার পরে সেগুলোকে আমরা সাধারণত অ্যান্টিভেনম দিয়ে থাকি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত 7 দিনে 22 জন সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়েছেন। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মেহেরপুরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। প্রতিনিয়ত কুকুরের কামড়ের শিকার হচ্ছেন বাসিন্দারা। যদিও শীঘ্রই বিষয়টি নিরসনে চেষ্টার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর জলাতঙ্কের ভ্যাকসিন নেই জানিয়ে বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছে বলছে প্রাণী সম্পদ বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরের রামনগর গ্রামে 17 জুলাই কুকুরের কামড়ে নারী, পুরুষ, বৃদ্ধসহ 19 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন গাংনী পৌরসভা এলাকায় আরও 20 জনকে আহত করে বেওয়ারিশ কুকুরের দল। এভাবেই প্রতিনিয়ত কুকুরের কামড়ে জখম হচ্ছে সাধারণ মানুষ। কাউকে একা পেলেই আক্রমণ করছে। কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলিয়েছে, নিয়ে আমাকে দাঁত দিয়ে মনে হচ্ছে হাড়টা ভাঙে খাচ্ছে। আতঙ্কে আমরা বাড়ির বাইরে আসতে পারছি না। পরিবেশবিদরা বলছে বেওয়ারিশ কুকুর মারতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে, আর প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে পরামর্শ করে কাজ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইউনিয়ন পর্যায়ে পুরোপুরি মেহেরপুর জেলাতে আমরা পুরো ভ্যাকসিনেশন করে চলতি মাসে মেহেরপুরে 2 শতাধিক মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দেখছেন জনপদ সময়। নেই লোকবল ওষুধ, অক্সিজেন, জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, অ্যাম্বুলেন্স সেবা ও স্টাফদের বেতন বন্ধ 2 বছর। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। সমস্যার মাঝেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা
অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। মাহফুজ মামুনের তথ্য, আয়মান আহমেদ আনিসের ছবিতে বিস্তারিত। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠের পাশে 1959 সালে 1.5 বিঘা জমির ওপর গড়ে ওঠে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকেই গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও পরিবার পরিকল্পনা সহ সব ধরনের সেবা দেয়া হয় বিনামূল্যে। তবে হাসপাতালটিতে গেল 2 বছর যাবৎ বন্ধ ওষুধ ও অক্সিজেন সরবরাহ। নর্মাল ডেলিভারি ও সিজারিয়ানদের জন্য প্রয়োজনীয় ওষুধ রোগীদের কিনতে হয় বাইরে থেকে। কেন্দ্রটির পুরাতন ভবন, স্টাফ কোয়ার্টারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালটিতে বর্তমানে 8টি পদের বিপরীতে 4 জন দায়িত্ব পালন করছেন। মেডিকেল অ্যাটেন্ডেন্স, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অ্যাম্বুলেন্স চালক ও পরিচ্ছন্নতা কর্মীর পদ শূন্য দীর্ঘদিন ধরে। কোনো কিছু না থাকলেও ভালো সেবা পাওয়ায় এখনও চিকিৎসা নিতে আসেন রোগীরা। কোনো ওষুধপত্র নেই, এজন্য আমরা রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছি না। যদি আমাদের পর্যাপ্ত মেডিসিন দেওয়া হতো তাহলে আমাদের রোগীদের ঠিকমতো সেবা দিতে পারতাম। পরিপূর্ণভাবে পরিচালনা হোক, মা ও শিশুরা যেভাবে আগে সেবা পেত সেভাবে যেন সঠিকভাবে সেবাগুলো পায়। অক্সিজেন আগে সাপ্লাই দিতে, এখন সেটাও নেই। অ্যাম্বুলেন্স নাই, আমাদের ইমার্জেন্সি হিসাবে রোগী কোথাও পাঠাবো জরুরি ভিত্তিতে, সেটাও আমরা দিতে পারি না। নানা সমস্যার মাঝেও সেবা দিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে সমস্যা সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা পরিচালকের। আগে যে সেবাটা দিতে পারতাম, যত বেশি পরিমাণে দিতে পারতাম, সেটা এই মুহূর্তে আসলে দিতে পারছি না, অনেকটাই কমে গেছে। আগের যে আমাদের যে রোগীর ফ্লো বা আমাদের যে ডেলিভারির সংখ্যা, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারির যে সংখ্যাটা ছিল, সেটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। সারা দেশের সকল পরিচালকদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদেরকে এই যে কোন কোন জিনিসগুলো পাইপলাইনে আছে, আমাদের জননিয়ন্ত্রণ সামগ্রী, অন্যান্য বিষয় এবং বাজেট, এগুলা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে এবং সেই জায়গাগুলো যাতে আমরা একে কোনো মিসইউজ না হয়, সুন্দরভাবে এটা যাতে করা হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 2026 সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় 4000 মানুষ, যা অন্য সময়ের চেয়ে অর্ধেকের কম। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। উদ্বোধনের 7 বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি মাগুরা মেডিকেল কলেজের। এতে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চলছে পাঠদান ও চিকিৎসা সেবা। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও রোগীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2019 সালে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। বর্তমানে 250 শয্যা মাগুরা সদর হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই স্থানে চলছে ক্লাস, ল্যাব কার্যক্রম ও রোগীদের চিকিৎসা সেবা। স্থায়ী ভবন না থাকায় পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। হাসপাতালের একটি অংশ পিছনের সাইডটাকে নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ। টিচারের যে স্বল্পতা, এটা তো আসলে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের যে ডিপিপি বলি, সেটা মোটামুটি কমপ্লিট অবস্থায় মন্ত্রণালয়ে আছে, যেটা এখন শুধুমাত্র একনেকের অনুমোদনের অপেক্ষায়। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। মেডিকেল কলেজ হাসপাতাল যেটা একটা স্থাপনা নাই, কিন্তু জনবল দিয়ে এবং মেডিকেল কলেজের জনবল দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। মাগুরা সদর হাসপাতালে 2018-19 সেশনে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের জরাজীর্ণ ভবনের ঝুঁকি নিয়ে চলছে বিচার কার্যক্রম। আতঙ্কের মধ্যে রয়েছেন বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত ভবন সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। আলী আকবর টুটের পাঠান তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে বিস্তারিত। এ চিত্র বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের। প্রতিদিন বিচার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এখানে। সম্প্রতি আদালত চলাকালে বারান্দায় অপেক্ষমান বিচার প্রার্থীদের মাথায় পলেস্তারা খসে পড়ে 5 জন আহত হন। এ অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী। আমরা সবসময় ভীত সন্তুষ্ট থাকি যে কখন এটা ভেঙে পড়ে। পুরাতন ভবনের পাশে কয়েকটি এজলাস ও চেম্বার নির্মাণে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। 6টি এজলাস তৈরি হচ্ছে, যেখানে কগনিজেন্স কোডগুলো যদি চলে যায় তাহলে এই মানুষের চাপ একটু কম থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং কথা যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের কিছু কোয়ারি দিয়েছেন, সেটার জবাব দিচ্ছে আমাদের হেড অফিস। খুব শীঘ্রই এটা চলে আসবে। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে প্রতিদিন কয়েক হাজার বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক মামলা পরিচালনা করেন। সময় সংবাদ, বাগেরহাট।
টাঙ্গাইলে শিশুদের নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে মির্জাপুর উপজেলার জামুরকি ও ভাবখণ্ড বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জামুরকি বাজারের বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশুদের প্রসাধনী বিক্রি করার অভিযোগে মহন্ত স্টোরকে 1 লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে ল্যাব পরিচালনার দায়ে মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা, লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে 5,000 টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে 15,000 ও 20,000 টাকা জরিমানা করা হয়। দেখছেন জনপদ সময়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকের বিষয়ে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রাষ্ট্র থেকে মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি আমরা তাদেরও শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়। কোনো আলোচনা হয়নি। মাননীয় মন্ত্রী, আমরা জানি সার্জিও গোর তো এই অঞ্চলের বিশেষ দূত হিসেবে কাজ করেন এবং আমরা দেখেছি শ্রীলঙ্কায় উনি গেছেন, নতুন সরকারের সাথে কথা বলেছেন, নেপালেও গেছেন, নতুন সরকার তার পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশে বিএনপি সরকারের ক্ষমতায় এলো ফেব্রুয়ারিতে, 6 মাস পূরণ হতে চলল। তবে নিশ্চয়ই সরকারের পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের এঙ্গেজমেন্ট এবং আমাদের ফরেন পলিসি ট্রাস্ট এগুলো নিয়ে আলোচনা হয়েছে কি? দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরে তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। আগের সরকারের সাথে যে ধরনের সম্পর্কগুলো ছিল আগের সরকারগুলোর সাথে, তার থেকে এখানকার গুণগত ডিফারেন্সটা কি সেটা নিয়ে কোনো আচ্ছা, আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে। পশ্চিমা বিশ্ব তো এখন ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলে আসছে গত কয়েক মাস ধরে। আমেরিকা থেকে কি স্যার আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা বা কার্যক্রম, আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই স্যার। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। একটা ছোট প্রশ্ন করা, আপনি বলছিলেন যে মানবিক এই সংকটের শুরু থেকেই তারা আমাদের সঙ্গে আছে এবং ইউএসএইড এর ফান্ড কাটের পর থেকেও তারা অন্য ফান্ড ডাইভার্ট করে এখানে দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তো সে ব্যাপারে তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং ফ্রান্সের গ্রান্টস তো আছে, ওই জায়গায় আমরা কিছু রিকোয়েস্ট করেছি না, আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান। আমরা যুক্ত ছিলাম পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ ব্রিফিংয়ে। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 3 দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও। এবং আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু। আমিরাত থেকে ফেরা 626 জনের ভিসা নবায়নের চেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবারও আসছি একটু পর, সঙ্গেই থাকুন সময়।